দৃষ্টিতে সমাজের সব কিছু ধরা পড়ে। সমাজে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে এটা ধরা পড়ে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে পারেন তিনি হলেন রাষ্ট্রনায়ক। রাজনীতিবিদ তখন রাষ্ট্রনায়ক হয়ে যান। এদেশে একজন রাষ্ট্রনায়কের আবির্ভাব হয়েছিল, তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের দেশের যে স্বাধীনতা এর তিনি তুর্যবাদক ছিলেন। এই স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে তিনি বাঁশি বাজিয়েছিলেন, হুইসেল দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে। উনি 7ই নভেম্বরের পর রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন। উনার দৃষ্টিতে প্রথমেই ধরা পড়েছিল যে শিশুদের অগ্রগতি না হলে, মানে মন মানসিকতা এবং তাদের যথাযথ এগিয়ে যাওয়ার পথ মসৃণ না হলে ওই জাতি এগোবে না। এই কারণে ওই অল্প তিনি যে কদিন ক্ষমতায় ছিলেন তিনি সেই কয়দিনের মধ্যে শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য নানাবিধ পদক্ষেপ তিনি গ্রহণ করলেন। সবচেয়ে তখন মাত্র একটা টেলিভিশন ছিল, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি। এই টেলিভিশনে তিনি শুধুমাত্র শিশুদের সাংস্কৃতিক বিকাশ এর জন্য তিনি একটি অনুষ্ঠান করেছিলেন, খুবই জনপ্রিয় অনুষ্ঠান। সারা দেশে থেকে সেখানে বিভিন্ন প্রতিযোগিতায়, কি গান, কি বাজনা, কি অভিনয়, কি পেইন্টিং, এটার জন্য একটা অনুষ্ঠান ছিল কিশোর, ওইটা হলো কি মানে কিশোর মেলা না, নতুন কুড়ি। দেখুন এত জনপ্রিয় হয়েছিল। আজকে অনেক প্রখ্যাত অভিনেতা অভিনেত্রী ওই নতুন কুড়ি থেকে তারা গড়ে উঠেছে। নতুন কুড়ি অর্থাৎ মানব সমাজের যে শিশুটি জন্ম নিয়েছে মাত্র কিছুদিন আগে, ও তো নতুন কুড়ি, সে তো নতুন কুড়ি। তো সুতরাং এই কুড়িকে প্রস্ফুটিত হতে দেওয়ার জন্য রাষ্ট্র যদি ব্যবস্থা না করে, রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা না করে, তাহলে এই কুড়ি প্রস্ফুটিত হবে না, বিকশিত হবে না। এই জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। নতুন কুড়ি বাংলাদেশের জাতীয় টেলিভিশনে এর অনুষ্ঠান প্রচারিত হতো এবং বছরে বিভিন্ন পুরস্কারের আয়োজন ছিল, প্রতিযোগিতা হতো। সেই প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হতেন তাদেরকে সেই পুরস্কার দেওয়া হতো এবং যে অনুষ্ঠানে স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপস্থিত থাকতেন। তো এই যে মানে দৃষ্টিভঙ্গি একজন রাষ্ট্রনায়ক যখন তার দেশকে নিয়ে ইতিবাচক ভাবনা ভাবেন তখন তো তিনি কবি হয়ে যান। তখন কবি এবং রাষ্ট্রনায়কের মধ্যে কোনো পার্থক্য থাকে না। রাষ্ট্রনায়ক নিজে হয়তো কবিতা লেখেন না, কিন্তু তার একটা কাব্যিক মন থাকে। ওই কাব্যিক মন না থাকলে কেউ রাষ্ট্রনায়ক হতে পারে না, বড় রাজনীতিবিদ হতে পারে না। জিয়াউর রহমান ছিলেন আমাদের স্বাধীনতার সংগ্রামের, স্বাধীনতা যুদ্ধে একজন মহান কবি, যিনি বাঁশি বাজিয়েছিলেন স্বাধীনতা। তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে তার মানসপটে কি কি করণীয়, কি কি কর্তব্য করতে হবে সেটি তিনি একের পর এক উদ্যোগ গ্রহণ করলেন এবং সেগুলোকে বাস্তবায়িত করা শুরু করলেন। ঠিক তেমনিভাবে একজন কবি তিনি যদি শিশুতোষ না হন, শিশুতোষ বোঝেন তো, যে শিশুদের জন্য কবিতা লেখে, ছড়া লেখে, গান লেখে, তাকে বলা হয় শিশুতোষ সাহিত্যিক। অমুক কবি শিশুতোষ, তার মানে তার এমনি বড়দের জন্য গান, কবিতা, নাটক
অনেক কিছু আছে, কিন্তু তিনি বাচ্চাদের জন্য, শিশুদের জন্য অসংখ্য কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, গান লিখেছেন। নজরুল আমাদের জাতীয় কবি। এই নজরুলকে জাতীয় কবি অভিধায় অভিষিক্ত করেছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন এদেশের রাজনীতির এক মহান কবি, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই যে বললাম যে কবির যে কাব্যিক মন, এই কাব্যিক মন ছিল জিয়াউর রহমানের বলেই তিনি এই দেশে অসংখ্য অভিনেতা, অভিনেত্রী, চিত্রশিল্পী তিনি তৈরি করতে পেরেছিলেন শিশুদের থেকে গড়ে ওঠা এই যে নতুন করি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তো এই নজরুলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিলেন কাজী নজরুল ইসলামকে জিয়াউর রহমান। তিনি এদেশের জাতীয় কবি। এত যথার্থ, এত উপযুক্ত, এত বাস্তব, এত খাঁটি একটা সিদ্ধান্ত জিয়াউর রহমান নিয়েছিলেন, এটা ভাবাই যায় না। এখন নজরুল কেন নিয়েছিলেন? নজরুল অনেক বড় সাহিত্যিক, অনেক কবিতা লিখেছেন, গা গরম করা কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন, প্রকৃতিকে নিয়ে কবিতা লিখেছেন, কিন্তু সবচেয়ে বড় অবদান তিনি শিশু বাচ্চাদেরকে নিয়ে কবিতা লিখেছেন, গান লিখেছেন। শিশুতোষ নজরুল কত বড় কবি, এটা ছোট কথায় বা ছোট মুখে এটা বর্ণনা করা যায় না। রবীন্দ্রনাথ নিঃসন্দেহে অনেক বড় কবি। রবীন্দ্রনাথও অনেক শিশুদের জন্য কবিতা লিখেছেন, গান লিখেছেন। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, আমরা শুনেছি না গানগুলো, বাচ্চারাই এই গানগুলো গায়। কিন্তু একজন কবির সাথে আরেকজন কবির কিন্তু তুলনা হয় না। প্রত্যেকটা কবি স্বায়ত্তশাসিত, প্রত্যেকটা কবি তার নিজস্ব প্রতিভা বলে সমাজে প্রতিষ্ঠিত বা সাহিত্য জগতে প্রতিষ্ঠিত। কিন্তু সবকিছু মিলিয়েই রবীন্দ্রনাথের যে উচ্চতা, এই উচ্চতার কাছে আমার মনে হয় আমরা যে যাই বলি না কেন সমতুল্য হতে পারে না। কিন্তু আমি যদি নজরুলকে বিবেচনা করি, তাহলে ওই যে বললাম যে একজন এক কবির সাথে আরেক কবির তুলনা হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ এগিয়ে যান। শিশুদের জন্য গান, শিশুদের জন্য কবিতা, এবং এত প্রাণস্পর্শী কবিতা গান নজরুল লিখেছেন, এটা রবীন্দ্রনাথের চাইতেও বড় শিশুতোষ হচ্ছেন কাজী নজরুল, কমপক্ষে এই ক্ষেত্রে, শিশুতোষ রচনার ক্ষেত্রে। কিছুক্ষণ আগেই এখানে আমি সেই গানের সুরটি শুনতে পেয়েছিলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। অসাধারণ একটি গান। এটা তো শিশুদের জন্যই লিখেছে। তারপরে খাদু দাদু ন্যাকা হবে নাক ডেকা ডেং ন্যাং, মানে দাদুর সাথে, দাদা বা নানার সাথে তার নাতিদের একটা সম্পর্ক হচ্ছে রসিকতার সম্পর্ক, ফান করার সম্পর্ক। তো সেই ফান করছে একজন নাতি তার দাদুর সাথে, সেটার উপরে কি চমৎকার তিনি ওই কবিতাটা লিখেছেন, নাক ডাগা ড্যাং ড্যাং। তারপরে খুকি কাঠবিড়ালি, আমার কাছে তো এত এত চমৎকার, মানে একটা প্রাণীর সাথে একটা বাচ্চা মেয়ে তার যে মনের অন্তর থেকে যে কথোপকথন করছে, মানে শিশুদের মনের গভীরে একটা বড় কবি কিভাবে ঢুকে যান, কিভাবে পাঠ করেন একটা শিশুর মনে, এটা চিন্তাই করা যায় না। বিখ্যাত শিশুতোষ, আপনারা তার নাম শুনেছেন, ডেনিস রূপকথার গল্প লিখেছেন বাচ্চাদের জন্য, তার নাম হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। তিনি লিখেছেন যে প্রত্যেকটা মানুষের জীবনই একটি রূপকথা। স্বয়ং ঈশ্বর নিজের আঙ্গুল দিয়ে এই রূপকথাটি লেখেন। প্রকৃতপক্ষে এই কথার মধ্যে দিয়ে
এই যে ঈশ্বরের যে তার আঙ্গুল দিয়ে লেখেন, আসলে এই ঈশ্বরের যে প্রতিভা যেটা মানুষকে দেওয়া হয়, এই শিশুতোষ কবি সাহিত্যিকদেরকে দেওয়া হয়। তারাই মানুষের জীবনী লিখতে পারে, যে জীবনীটা একটা রূপকথার মতো। তো সেই বড় কবি সাহিত্যিকরাই শিশুদেরকে পাঠ করতে পারেন, স্টাডি করতে পারেন, অধ্যয়ন করতে পারেন, তার মনের ভাব কি সেটা বুঝতে পারেন। একটা পেয়ারা গাছের মধ্যে একটা কাঠবিড়ালি তাকিয়ে আছে একটা ছোট্ট বাচ্চা মেয়ের দিকে, ওর যে ভাব আদান প্রদান হচ্ছে, কি হচ্ছে জানেন না, কিন্তু কবির মনের মধ্যে কি চমৎকার নাড়া দিয়েছে, কাঠবিড়ালি পেয়ারা তুমি খায়, সে যে তার সাথে কথোপকথন করছে। এর চাইতে মানে মনের মনের ভিতরে ঢুকে তার ভাবটা বের করে নিয়ে আসার যে অসাধারণ ক্ষমতা, সেটা ঈশ্বর একটা কবিকে সেই প্রতিভা দান না করলে তার পক্ষে এটা সম্ভব হতো না। আর একটা কথা হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন বলেছেন যে শব্দ যেখানে ব্যর্থ হয়, সঙ্গীত সেখানে সফল হয়। গল্প, কবিতা অনেক কিছুই লেখা হয়, কিন্তু সেটা যদি সুরের মধ্যে মানুষের হৃদয়কে স্পর্শ না করে, মানুষের মনকে ছুঁয়ে না যায়, তাহলে সেটার কোনো দাম থাকবে না। ওই যে শব্দ দিয়ে গদ্য লেখা হচ্ছে সেটা ব্যর্থ হবে, সঙ্গীতটা বাঁচিয়ে রাখবে। নজরুল সেই প্রচেষ্টা করেছেন, তার শিশুতোষ প্রতিটা সঙ্গীত আজও আমাদেরকে হৃদয় ছুঁয়ে যায়, যার উদ্ধৃতি আমি কিছুক্ষণ আগে দিলাম। উপস্থিত সুধীবৃন্দ, আমরা এবার যে বর্ষ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটি হচ্ছে নজরুল বর্ষ। তার পিতার যে কাজ, রেখে যাওয়া কাজ বা শুরু করা কাজ, দুটিকে তিনি আত্মস্থ করেছেন এবং তিনি নতুন কুড়ি স্পোর্টস, শুধু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান না, স্পোর্টস ঘোষণা দিয়েছে। বিভিন্ন জেলায় নতুন করে স্পোর্টস হবে, মানে শিশু বাচ্চাদের তাদের মানে স্পোর্টসের দিকে, খেলাধুলার দিকে তাদের যে সুযোগ সুবিধা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, সেটা সূচনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তার পিতার মতো। অর্থাৎ ওই যে আমি আগেই বলেছি, রাষ্ট্রনায়কের হৃদয় জুড়ে থাকে মানব প্রজন্মের প্রাথমিক যে প্রাথমিক অবস্থা হচ্ছে শিশু কিশোর। এই প্রাথমিক অবস্থা, এরপরে যখন পূর্ণতা পায়, যৌবন প্রাপ্ত হয়, যুবক হয়, প্রৌঢ় হয়, এই করে করে বয়স বেড়ে যায়। কিন্তু প্রথমে গড়ে তোলার যে প্রধান সময়টি, সেই সময়টিতে হচ্ছে এই শিশু কিশোরদের, এদেরকে গড়ে তুলতে হবে। এই ভাবনাটা যে রাষ্ট্রনায়কের মাথায় থাকে না, সে রাষ্ট্রনায়ক না, সে একটা রাজনীতিবিদ হতে পারে, সস্তা ধরনের রাজনীতিবিদ হতে পারে, সে রাষ্ট্রনায়ক হতে পারে না। রাষ্ট্রনায়ককে অবশ্যই শিশুদের মন বুঝতে হবে, তাদেরকে গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দান করতে হবে, যাতে সারা বাংলাদেশে তারা সঠিকভাবে গড়ে উঠতে পারে। আজকে বিভিন্ন সময় দেখি যে ভয়াবহ যে বিষয়, ভয়াবহ যে ঘটনাগুলো, মাদকের প্রভাব। একজন স্কুল শিক্ষক, সরকারি স্কুলের শিক্ষক, রংপুরে তার পরিবারের 4 জন সদস্যকে এক মাদক সেবী হত্যা করল। কি নির্মমতা, কি বেদনাদায়ক পরিস্থিতি, কি ভয়ঙ্কর মানে আগ্রাসী মনোবৃত্তি। কারণ মাদক সেবীদের কোনো কাণ্ডজ্ঞান থাকে না। তো এই যে সমাজের মধ্যে অপরাধ প্রবণতা, ড্রাগ এবং মাদকের যে প্রভাব, এখান থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই নজরুলকে আমাদের চর্চা করতে হবে। শিশুদের জন্য লেখা নজরুলের কবিতা, নজরুলের গল্প, নজরুলের গান আমাদের বেশি করে চর্চা করতে হবে। উদ্বুদ্ধ কিভাবে তিনি করেছেন, বাচ্চাদের জন্য লিখেছেন চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদক। তিনি এই বাংলার, এই বৃহত্তর বাংলার, আমি বলবো
যে একটা বাংলার একটি অংশ ভারতের মধ্যে পড়েছেন, সেখানে তার বাড়ি। কিন্তু এই বৃহত্তর বাংলার তিনি বাঙালি মুসলমান পরিবারের সন্তান, কিন্তু পিছিয়ে আছে বাঙালি মুসলমানরা লেখা পড়া শিক্ষা দীক্ষায়। অর্থাৎ কবির মনে এটা অত্যন্ত বেদনাদায়ক একটা পরিস্থিতির সৃষ্টি করেছেন। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে তিনি ওই কবিতার মধ্যে, অসাধারণ কবিতা, গায়ের মধ্যে রক্ত টকবক করে ফুটতে থাকে, এবং যে কোনো একটা মার্চ পাস্ট কুচকাওয়াজ যখন হয় তখন এই গানটা যখন বাজে, এই রণসঙ্গীত যখন বাজে, মনে হয় আমি নিজেও গিয়ে সেখানে শরীক। কিন্তু তার মধ্যে অনেক বাণী আছে। কবে সে খোয়ালি বাদশাহী সেই অতীতে আজও চাহি। তিনি এই যে লেখাপড়া ছেড়ে দিয়ে, আমরা একসময় এই ভারতের মানে মুসলমানদের বাদশাহী ছিল, তার আমরা রাজা ছিলাম, এই চিন্তা করেই আমরা অবশ হচ্ছি। কিন্তু পৃথিবী এগিয়ে যাচ্ছে, জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, এই দিকটা সচেতন করছেন নজরুল। এবং সেই বাণীটি চল 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 ওই কবিতার মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। এবছর নজরুলের বছর, আমরা প্রতিটি ক্ষণে তাকে মনে করব, তার গান গাইব। তার গান আমাদের মনকে পরিশুদ্ধ করে, তার গান যে কোনো অন্যায়কে প্রতিবাদ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করে, তার গান আমাদেরকে নির্মল আনন্দ দান করে। ঠিক তেমনিভাবে শিশুদের জন্য লেখা তার কবিতা এবং গান শিশুদেরকে সত্যিকার অর্থেই একজন উৎসাহী, উদ্যোগী, উদ্যমী মানুষ হিসেবে গড়ে তোলার উদ্বুদ্ধ করবে। এমনকি তার যে বিজ্ঞান চেতনা, থাকবো না কোজ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, মানে মাটির গভীরে যে ধাতু পাওয়া যায় সেটা দিয়ে কিভাবে আজকে নানা যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে, সেই সময় তিনি লিখছেন। আজ থেকে 100 বছর আগে তিনি এগুলো তিনি লিখছেন। অর্থাৎ বিজ্ঞান মনস্কতার দিকে এগিয়ে যাওয়ার দিকে ধাবিত করতে চাচ্ছেন তার শিশুতোষ। ওটাও বাচ্চাদের জন্য লেখা। সংকল্প, তার যে কবিতাটা আমরা ছোটবেলায় পড়েছি, আমরা স্কুলে পড়েছি, আমরা যখন 5-6-এ পড়ি তখন পড়েছি, থাকবো না বন্ধ করে। প্রত্যেক কবিতাটাই হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য, জ্ঞান বিজ্ঞান চর্চা করার জন্য এবং বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য। একজন কালের কবি, উনি কালের প্রতিনিধিত্ব না করলে তো সে বড় কবি নয়। ওই কাল চাচ্ছে যে মানুষ এগিয়ে যাবে, মানুষ যুক্তিশীল হবে, মানুষ বিজ্ঞানের যে অগ্রগতি তার সাথে মিলিয়ে চলবে। এবং সেই কবি যখন এগুলো তুলে ধরেন, সেই কবির কবিতার কারণে, গানের কারণে মানুষ উদ্বুদ্ধ হয়, মানুষ জ্ঞান চর্চা করে। আপনারা, আমার মনে হয় যে আমাদেরকে আজও নজরুলকে চর্চা করতে হবে, কারণ আজও নজরুল খুবই প্রাসঙ্গিক। আজও ফ্যাসিবাদের জন্ম হয়, ফ্যাসিবাদ নিষ্ঠুরতা করে, নিজ দেশেরই তারা ফ্যাসিবাদী শাসক, নিজ দেশের লোকদেরকে গুম করে, হত্যা করে, রক্ত ঝরায়। সেই কারণেই তো নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক। এই নজরুল যখন অত্যাচার থাকে না, তখন আমাদেরকে নির্মল আনন্দে উদ্বুদ্ধ করেন তার প্রেমের গান দিয়ে, তার নিবেদনমূলক, ঈশ্বরের কাছে নিবেদনমূলক গান দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেন শিশু, কিশোর, এই কি বলে আলোক পিয়াসী বাচ্চাদেরকে, শিশু কিশোরদেরকে। আমি সবার সাফল্য কামনা করছি এখানে যারা উপস্থিত রয়েছেন এবং বাংলা একাডেমি